অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। একই সাথে খবরের পেছনের খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। বিশ্লেষণে আজ যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক হোসেন বাদশা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানটি ফেসবুকে ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে। আলোচনায় যাওয়ার আগে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেব। আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম করেছে প্রশ্নবিদ্ধ মামলা নেপথ্যে বাণিজ্য, অনেক বাদী চেনে না আসামিকে, আসামি চেনে না বাদীকে। জুনের পর ৬০০ হত্যা মামলা দায়ের, সন্দেহভাজন আসামিদের মধ্যে নিরপরাধ ব্যবসায়ী, শিল্পপতি, অভিনেতা, অরাজনৈতিকরাও রয়েছেন। খালেদা জিয়া ফিরছেন আজ। ঢাকার পথে পথে অভ্যর্থনা। হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে ছেলে তারেক রহমানের আবেগ ঘন বিদায়। বিনামূল্যে ২০% অতিদরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবার প্রস্তাব। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। প্রাথমিক স্বাস্থ্যসেবা চিকিৎসায় ব্যয়ে জোর। প্রত্যেক নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য কার্ড, স্বাস্থ্য আইডি ও স্মার্ট কার্ড প্রদান করা হবে। দৈনিক যুগান্তর। যুগান্তর প্রধান শিরোনাম করেছেন দেশনেত্রীকে বরণে প্রস্তুত করা। এছাড়া তারা আরেকটি নিউজ করেছেন সাংবাদিক হয়রানিতে জেল জরিমানা, অধ্যাদেশের খসড়া। বড় নাশকতার আশঙ্কা, পলাতক আওয়ামী লীগ গডফাদারদের নানা অপতৎপরতা। পুলিশের লুট হওয়া ১৩৭৫ অস্ত্র এবং ২,৫৭,৮৪৯ গোলাবারুদের বড় অংশ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের হাতে। দৈনিক আমার দেশ। আমার দেশ প্রধান শিরোনাম করেছে জুলাই গণহত্যার বিচার দেখতে চায় ইইউ, ডিকে টকে রাষ্ট্রদূত মিলার। সরকারের সংস্কার কার্যক্রমে অকুণ্ঠ সমর্থন, নির্বাচনের সময় নিয়ে কোনো চাপ দেবে না ইইউ। আওয়ামী লীগ শেখ পরিবারই দায়ী, সেমিনারে তথ্য উপদেষ্টা। ৪ মাস পর আজ ফিরছেন খালেদা জিয়া। সমকাল। সমকালের প্রধান শিরোনাম সচিবালয়ের নন ক্যাডার কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাঠাতে বিধিমালা হচ্ছে। নতুন নিয়োগ বিধিমালা সংক্রান্ত কমিটি গঠন। এক পক্ষ বিরুদ্ধে আরেক পক্ষ স্বাগত জানিয়েছে। জেলা উপজেলার কর্মকর্তারা আসবেন সচিবালয়ে, সবার পদোন্নতি একই নিয়মে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা 100% বিনামূল্যে, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন। বেশ কিছু সুপারিশ প্রণয়ন করেছে তারা। ২.৫ মাস অচল, বাড়ছে সেশন জট। কুয়েট অচলাবস্থার। দৈনিক প্রথম আলো। প্রথম আলো প্রধান করেছে বাজেট, জাতীয় বাজেটের 15% স্বাস্থ্যে রাখার প্রস্তাব। স্বাস্থ্য খাতে সংস্কারের প্রায় 200 সুপারিশ করেছে কমিশন। এর মধ্যে মুখ্য সুপারিশ 32টি। সংস্কারের সময় দেওয়ার পক্ষে, নির্বাচনের চাপ দেবে না ডিকে টকে ইইউ রাষ্ট্রদূত। আইএমএফ এর সঙ্গে সমঝোতা হয়নি, আলোচনা চলবে। দৈনিক বণিকতা। নিরাপত্তা ও নিরাপদ খাদ্য দুটোরই ঝুঁকিতে বাংলাদেশ। কৃষির খাদ্য নিরাপত্তা প্রকৃতির সম্মেলন 2025। খালেদা জিয়া দেশে ফিরছেন আজ। এছাড়া ডেইলি স্টার আছে সবশেষ। ডেইলি স্টার প্রধান শিরোনাম করেছেন ডেবিট সার্ভিস কস্ট ফুড সাবসিডাইজ টু রাইজ। IMF ADB টু ব্যাক অ্যালোকেশন ফর ব্যাংকিং রিফর্ম। FY26 বাজেট। এই ছিল আমার হাতে আজকের যে পত্রিকাগুলো, তার প্রধান শিরোনাম। তার মধ্যে আজকে যে সবচেয়ে আলোচিত যে বিষয়টি, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী 4 মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছেন। সাথে ফিরছেন তার 2 পুত্রবধূ, তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান। এই খালেদা জিয়াকে ফিরে আজকের সবচেয়ে বেশি আলোচনা, এবং আমরা যতটুকু জেনেছি বিএনপি জানিয়েছে যেটি বিমানবন্দর থেকে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজা পর্যন্ত দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে রাস্তার 2 পারে অবস্থান নিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন 4 মাস পর ফেরাটা? না, দেখুন, এটি একটি তো আবেগ ঘন দেশে ফেরা বেগম খালেদা জিয়া, এবং দলীয় নেতা কর্মীরা যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে তাদের দলীয় নেত্রীকে বিদেশি চিকিৎসার জন্য পাঠিয়েছিল, তো সেই চিকিৎসা শেষে আজ তিনি দেশে ফিরছেন দলীয় প্রধান। তো সেই হিসাবে দলের জন্য এটি একটি আবেগ ঘন দিন। এই দিনে তারা নেত্রীকে বরণ করে নিতে চাচ্ছে
একই সাথে নেত্রীর সাথে জোবাইদা রহমান দীর্ঘ 17 বছর পর তিনি দেশে আসছেন। তো সব মিলিয়েই আজকের দিনটি বিএনপির জন্য, শুধু বিএনপির জন্য নয়, গোটা দেশবাসীর জন্যই আজকের দিনটি একটি ভিন্ন মাত্রার দিন। দেশের মানুষ এদিকে তাকিয়েছে। বিমানে যেই গেট দিয়ে খালেদা জিয়া বের হবেন সেখানে আছেন আমাদের সহকর্মী খান আলামিন। আমরা সেইখানে একটু দেখে নিব। খান আলামিন, শুনতে পাচ্ছেন আমাকে? আলামিন, জানাবেন যে খালেদা জিয়া উপর নেতা কর্মীদের অবস্থান এবং তারা আসলে প্রস্তুতিটা কেমন দেখছেন আপনি? সময় ঘনিয়ে আসছে। সকাল 10:30টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পেছনে যে গেটটি দেখা যাচ্ছে বিমানবন্দরের 8 নম্বর গেট, এই 8 নম্বর গেট দিয়ে তিনি বের হয়ে আসবেন। সেজন্য যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা সকাল 7টা থেকে এখানে লক্ষ্য করেছি। জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। শুধুমাত্র এই গেটকে কেন্দ্র করেই নয়, বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে কিংবা বিমানবন্দর পুরো এলাকা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর তৎপরতা সেটি লক্ষ্য করতে পেরেছি। এপিবিএন এর পাশাপাশি এখানে আমরা দেখেছি র্যাব এবং আরো গোয়েন্দা সংস্থার সদস্যরা সবাই এখানে তৎপর রয়েছেন। পাশাপাশি এই যে 8 নম্বর গেটটি দেখা যাচ্ছে সেই গেটের সামনে আসলে সাধারণ নেতাকর্মীদের খুব একটা আনাগোনা নেই। এখানে মূলত কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী এসেছেন। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা দেখতে পেয়েছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন, তবে তিনি বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে সেখানে অবস্থান করছেন। যেহেতু এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেটি এখন পর্যন্ত অবতরণ করেনি, সেটি সকাল 10:30 করার কথা রয়েছে। আমরা যদি একটু বলে রাখি, কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি ছেড়েছে সেটি সকাল 6টা বাংলাদেশ সময় সকাল 6:05 এবং স্বাভাবিকভাবে যদি এসে পৌঁছায় তাহলে 10:30টার মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। সেই বিষয়টি আমাদেরকে বিএনপি চেয়ারপারসনের যে মিডিয়া উইং রয়েছে সেই মিডিয়া উইং এর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এদিকের পরিস্থিতি সব মানে বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আস্তে আস্তে যেটি দেখেছিলাম বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার বাম পাশ, অর্থাৎ যে পথ ধরে বেগম খালেদা জিয়া এয়ারপোর্ট থেকে তার গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত যাবেন সেই পথের ফুটপাতে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষ থেকে আগে ভাগ করে দেওয়া হয়েছে কোন এলাকাটিতে কোন সংগঠন কিংবা কোন কর্মীরা অবস্থান করবেন সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই তথ্য অনুযায়ী প্রত্যেকটি দল তাদের নেতাকর্মীদের সেই সেই জায়গায় অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সকাল 7টার সময় দেখেছি অনেক নেতাকর্মী জড়ো হয়েছেন বেগম খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে আজকে এসএসসি পরীক্ষা চলছে। আজকে জীববিজ্ঞান এবং সেজন্য নির্দেশনাগুলো স্ট্রংলি দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয়। সবাই যেন ফুটপাতে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। নেতাকর্মীদের বিশৃঙ্খলার কারণে যেন কোনো পরীক্ষার্থীর যাতায়াতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং সেটি যেন কঠোরভাবে পরিপালন করা হয় সেজন্য নেতাকর্মীদের যেরকম নির্দেশনা দেওয়া হয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে যেন যে কোনো ধরনের গোলযোগ কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন বিশেষ করে ট্রাফিক পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা যেন দায়িত্ব পালন করেন এই বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের ফিরোজা বাসভবন পর্যন্ত, সেই বিষয়গুলো স্পষ্ট করে দলের পক্ষ থেকে বলা হয়েছে। তো আমরা এখন পর্যন্ত এই স্বাভাবিক অবস্থায় দেখতে পাচ্ছি, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি যে নির্দিষ্ট সময়ের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের যে মিডিয়া উইং রয়েছে তারা যেটি বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কাতার আমিরের দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স উপহার সেটি এসে পৌঁছবে। তার সাথে রয়েছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং
স্ত্রী শামেলা সৈয়দা শামেলা রহমান এবং তার সাথে যে টিমটি গিয়েছিল চিকিৎসকরা এবং তার সাথে যারা গিয়ে তারাও ছিল, সাথে বেশ কয়েকজন গিয়েছিলেন, সবাই তারা ফিরে আসছেন একই ফ্লাইটে। রুবেল, জি, আমরা দেখছিলাম যে বিমানবন্দর এলাকার নিরাপত্তা রাখার যে বিষয়টি। আলামিন, আপনাকে ধন্যবাদ। যেহেতু দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিমানবন্দর এলাকা যাতে ভিড় না করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও বিমানবন্দরে আসলে নেতাদের না ঢোকার জন্যই আসলে বলেছেন, যে কারণে নিরাপত্তা বলয়টি বাড়ানো হয়েছিল এবং সড়ক পরীক্ষার কারণে আসলে সুশৃঙ্খলভাবে তাকে অভ্যর্থনার জন্য জানানো হয়েছে। আমাদের সহকর্মী রুদ্র রফিক আছেন বিমানবন্দরের বাইরে, তিনি আসলে প্রধান সড়কে আছেন, যেখানে নেতা কর্মীদের আসলে দাঁড়িয়ে থাকার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি পিছনে। রফিক, আপনি জানাবেন যে নেতা কর্মীদের যে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যাতে ফুটপাতে থাকে, যাতে তারা সড়কে না আসে, সেইটিকে তারা মানছেন কিনা? হ্যাঁ রুবেল, যে নির্দেশনা দলীয় পক্ষ থেকে নেতা কর্মীদের দেওয়া হয়েছে, আমরা এয়ারপোর্টের সামনের যে সড়ক রয়েছে সেখানে সকাল থেকে দেখেছি যে তারা আসলে নির্দেশনাগুলো মানছেন। বিশেষ করে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছিল যেন সড়ক আটকে কোনো মিছিল বা ওই ধরনের কোনো যান চলাচলের কোনো প্রতিবন্ধকতা যেন তৈরি না করে, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল রাস্তার দুপাশে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তারা তাদের নেত্রীকে অভ্যর্থনা জানাবেন। যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি তারা মানছেন। আপনাকে একটু দেখাতে চাই, আমি এখন রয়েছি একেবারে ঠিক বিমানবন্দরের যে 1 নম্বর গেট, সেই যে প্রধান সড়ক, সেই সড়কে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী তারা দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু দলীয় পতাকা হাতে তারা দাঁড়িয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন নানা ধরনের। এবং রাজধানীতে আসলে এই এয়ারপোর্ট এলাকায় বিশেষ করে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীরা ঢাকা সহ ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসেছেন। আমরা সকালে বেশ কয়েকজন নেতাকর্মী সঙ্গে কথা বলেছি, তারা সুদূর সিলেট, হবিগঞ্জ থেকে তারা এসেছেন। আপনারা দেখছেন নিশ্চয়ই যে বিভিন্ন ধরনের সাজসজ্জা কিন্তু তারা গ্রহণ করেছেন। আমরা দেখছি যে একজন কর্মী তিনি একেবারে ধানের শীষ বেষ্টিত পোশাক পরেছেন। আমরা দেখেছি নানা ধরনের ব্যানার নিয়ে তারা এসেছেন। তারা তাদের নেত্রী বা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানার জন্য তারা নানা ধরনের মিছিল দিচ্ছেন। সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তারা যেটি নিশ্চিত করছেন যেন সড়কে যে সকল ধরনের গণপরিবহন চলাচল করছে সেসব গণপরিবহন চলাচলে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সেজন্য তারা কিন্তু কাজ করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু এই এয়ারপোর্ট এলাকায় রয়েছেন। এবং আমরা যেটি দেখেছি এয়ারপোর্ট থেকে একেবারে খিলক্ষেত পর্যন্ত রাস্তার দুপাশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা যেন সড়কে যেন যান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তারা কাজ করছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে যেটি বলছেন যেহেতু আজকে সরকারি কার্যদিবস, সেই কার্যদিবস অনুযায়ী অফিস আদালত রয়েছে, সব মিলিয়ে যেন নগরবাসীর কোনো ভোগান্তি না হয়, নগরবাসী যেন উৎসব মুখর পরিবেশে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতে পারেন, স্বাগত জানাতে পারেন, সেজন্য আসলে কাজ করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি দেখেছি সড়কে কোথাও আমরা গণপরিবহন বা লোকাল যে বাস সার্ভিসগুলো আছে সেগুলো দাঁড়িয়ে যে যত্রতত্রভাবে যাত্রী ওঠানামা করতো সেগুলো কিন্তু বাধা দেওয়া হচ্ছে, যার কারণে সড়কে কিছুটা ধীর গতিতে গাড়ি চলাচল করলেও ওইভাবে আসলে ব্যাপক যানজটের সৃষ্টি এখনো হয়নি। সব মিলিয়ে এই এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাস্তার পাশে কিন্তু নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন, তারা অপেক্ষায় আছেন আসলে কখন বেগম খালেদা জিয়া এসে ফিরবেন এবং তাকে এক নজর দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু তারা অপেক্ষায় রয়েছেন। রুবেল, জি রফিক, আসলে যেহেতু বিএনপি চেয়ারপারসন দেশের অন্যতম বড় রাজনৈতিক দলের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী, তিনি তার আগমনকে কেন্দ্র করে তার দলের নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা একটু বেশিই থাকবে এবং সেই কারণে বিএনপির পক্ষ থেকে গতকাল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম কঠোর নির্দেশনা দিয়েছিলেন তারা যাতে সড়কে কোনো মতে না নামে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলেছেন যাতে তাদের নেতাকর্মীদের পথে না আসে, তারা যাতে ফুটপাতে থাকে। এবং আমরা স্ক্রিনও সেটি দেখানোর চেষ্টা করছি কে কোন এলাকায় থাকবে এবং সুনির্দিষ্টভাবে সেটি বলা হচ্ছে। এবং পুলিশও কিছু নির্দেশনা দিয়েছে যারা আসলে যাতে সড়কে যাতে খুব ধরনের ক্রাউডি পরিবেশ না হয় সেই কারণে এক্সপ্রেস ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে সিএনজি এবং মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়িকেই। সাখাওয়াত হোসেনের বাচ্চা, আপনার কি কোনো বিষয় জানার আছে কিনা? আমাদের রিপোর্টার আছেন মাঠে।
না দেখুন, দলীয় মহাসচিব যে নির্দেশনা দিয়েছেন যে এটি ফুটপাত ব্যবহার করার জন্য, এটি আমরা বললাম রিপোর্টারের কাছ থেকে যে সেটি মানা হচ্ছে। তো এটা যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, এই কারণে আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত যে বাহিনী রয়েছেন তারা কতটুকু তৎপর রয়েছে। রফিক, আমাদের অতিথি জানতে চেয়েছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা তারা কতটুকু হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে ডিএমপির পক্ষ থেকে কিন্তু গতকাল একটি নির্দেশনা দেওয়া হয়েছে, বিশেষ করে যান চলাচলে যেন বিঘ্ন না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সে ব্যাপারে কিন্তু তারা নগরবাসীকে এবং যারা নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মী তাদের গাড়িগুলো পার্ক করা বা এই বিষয়গুলো কিন্তু নিয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু 10টি নির্দেশনা কিন্তু তারা দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যথাযথভাবে সেটি পালন করার চেষ্টা। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এই নির্দেশনা গেল যেন বাস্তবায়ন হয় সে ব্যাপারে কিন্তু সোচ্চার রয়েছেন। বিশেষ করে রাস্তার পাশে কিন্তু কোনো ধরনের গাড়ি, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বড় বড় বাস বা হাইয়েস্ট মাইক্রো বাস নিয়ে যারা এসেছেন, এসব গাড়ি কিন্তু কোনোভাবেই রাস্তার পাশে তারা দাঁড়াতে দিচ্ছেন না। এবং নির্দিষ্ট যে জায়গা করা হয়েছে, বিশেষ করে 300 ফিট সড়কের পাশে যে নির্দিষ্ট জায়গা করা হয়েছে এবং বেশ কয়েকটি স্পট কিন্তু ডিএমপির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে এবং সেই সব জায়গায় গাড়িগুলো যেন রাখা হয় সে ব্যাপারে ডিএমপি সোচ্চার রয়েছেন এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছেন। রুবেল, ধন্যবাদ রফিক। আমরা পরবর্তী সংবাদে আপনাদের সঙ্গে আবারও সরাসরি লাইভে যুক্ত হব। আমরা চলে যাচ্ছি আমাদের পত্রিকার আলোচনায়। মূলত খালেদা জিয়া যেহেতু ফিরছে দীর্ঘদিন পর, সেই ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা একটু বেশি থাকবে। আপনারা জানেন যে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা গতকালই একদম ধুয়ে মুছে পরিপাটি করা হয়েছিল, তার গাড়িটিও নতুন করে সাজিয়ে গ্লাসগুলি পরিবর্তন করা হয়েছে, অনেক কিছুই প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে যাতে খালেদা জিয়া এবং তার পুত্রবধূরা বিমানবন্দর থেকে নেমে বাসায় নিরাপদে নির্বিঘ্নে পৌঁছতে পারে, সেই কারণে পুলিশের পক্ষ থেকেও বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা সেটি দেখলাম আমাদের স্ক্রিনে। আপনি আসলে আমি একটু যোগ করি, সেটি হচ্ছে যে দেখুন, আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে দেখব যে আসলে একটা গৃহবধূ থেকে কিন্তু আজকে এই যে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্বে পরিণত হয়েছেন বেগম খালেদা জিয়া, এবং যিনি আসলে বাংলাদেশের মানুষের এখন আশা ভরসার স্থল। এরশাদ বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে তার যে আপসীন নেতৃত্ব, এই নেতৃত্ব তাকে মানুষের কাছে আপসীন নেত্রী হিসেবে ফুটিয়ে তুলেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তার যে ত্যাগ, তার উপর যে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, নিপীড়ন হয়েছে এবং শত কষ্ট লাঞ্ছনা সহ্য করো, মামলা হামলা সহ্য করো তিনি এই দেশে রয়েছেন। ফলে এই দেশের মানুষের কাছে তিনি একটি জীবন্ত ইতিহাস। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতন এবং নিপীড়নের শিকার এইরকম একটি নেত্রী। শুধু কিন্তু তিনি বিএনপির নেত্রী নন, তিনি এখন সারা দেশবাসীর আশা ভরসার ঠিকানা। তো সেই রকম একটি নেত্রী দেশে ফিরছেন। তো দেশে ফেরার পর আমরা যেটি আপনি বললেন, রিপোর্টারদের মাধ্যমে যেটি জানলাম, সেটি হচ্ছে এয়ারপোর্ট থেকে তার বাসভবন ফিরোজা যাওয়া পর্যন্ত কঠিন নিরাপত্তার মধ্যে দিয়ে, কঠিন নিরাপত্তা নিশ্চিত করে সে যেন বাসভবনে পৌঁছায়, তাকে যেন বাসভবনে পৌঁছে দেওয়া হয়। এই বিষয়টি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে। জনাব বাদশা, আপনি জানেন যে খালেদা জিয়াকে 2018 সালে যখন দুটি মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, দুটি মামলায় তাকে সাজা দিয়ে, আসলে সাজার মেয়াদ বাড়িয়েও 5 বছর করে তার শেষ পর্যন্ত 10 বছরেরও বেশি সাজার মেয়াদ বাড়িয়েছিল এবং কারাগারে যাওয়ার পর পুরনো কারাগার যখন পরিত্যক্ত ঘোষণা করে কেরানীগঞ্জে কারাগারে স্থানান্তর করা হলো, 2018 সালে তাকে কারাগারে নেয়ার পর ফেব্রুয়ারির 18 তারিখ কারাগারে গেলে এবং এপ্রিলের 7 তারিখ তাকে বিএসএমইউতে ভর্তি করতে হলো প্রচন্ড অসুস্থ অবস্থায়। কারাগারে যাওয়ার 1.5 মাস পরে কিন্তু প্রচন্ড অসুস্থ হয়ে পড়লো খালেদা জিয়া। বিএনপি যেটি বলছে, কারাগারে নেয়ার পর তাকে স্লো পয়জনিং দেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতেই খালেদা জিয়ার একটি পাশ, এক হাত এবং এক পাশ মোটামুটি অবশ হয়ে যায়। এই বিষয়টি আসলে একটি রাষ্ট্রের পক্ষে একজন সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের কোনো নির্যাতন করতে পারে কিনা? না দেখুন, বিশ্বের কোন দেশে নজির আছে কিনা আমার জানা নেই। এটা
যে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতন হয়েছে, যে নিপীড়ন হয়েছে, এটি ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি শুধু পার্সনই নন, তিনি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ সবচেয়ে বৃহৎ একটি দলের চেয়ারপারসন, এছাড়াও তিনি সংসদের বিরোধী দলীয় নেত্রী ছিল। তিনি চিকিৎসার জন্য বাইরে যাবে, তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হবে না। এবং দেখেন আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী চিকিৎসার জন্য অহরহ দেশের বাইরে একদম একদম সর্দি কাশি হলেও কিন্তু তারা বিদেশে চিকিৎসা করতে বিদেশে যাচ্ছেন। খালেদা জিয়াকে বারবার তার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার দাবি জানালো, সেটি কিন্তু কানে তোলেনি। তো এই জিনিসগুলো কিন্তু প্রমাণ করে যে বেগম খালেদা জিয়াকে তারা আসলে চাচ্ছিল যে এই দেশেই যেন তার মৃত্যু হয় এবং সে যেন বিনা চিকিৎসা এখানেই যেন সে মৃত্যুবরণ করে। এবং এটি একটি সরকারের জন্য অমানবিক সিদ্ধান্ত ছিল, যা বিশ্বের আর কোনো দেশের সরকার মানে এইরকম নির্যাতন কোন একটি দলের নেত্রীর উপরে, সাবেক প্রধানমন্ত্রীর উপর চালাবে বলে এটি আমার জানা নেই। মানে সেই ক্ষেত্রে বিএনপি যে অভিযোগ করছে তাকে স্লো পয়জনের বিষয়টি আমি মনে করব এটি তদন্তের দাবি রাখে এবং এই অভিযোগটি অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। এই অভিযোগ শুধুমাত্র এই অভিযোগের কারণেই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মামলা হতে পারে, ওই সরকারের স্বরাষ্ট্র মামলা হতে পারে, ওই সরকারে যারা এই সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। কাজে এটি পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করে আমরা একটি তদন্ত প্রতিবেদন দেখতেছি। গোটা জাতি যে দেশনেত্রীর উপরে, বিএনপি চেয়ারপারসনের উপরে, মানুষের আশা ভরসা স্থল নেত্রীর উপরে, সেই নেত্রীর উপরে আসলে কি ধরনের অমানবিক নির্যাতন হয়েছিল সেই ফ্যাসিস্ট সরকারের আমলে। বারবার মানবিক আবেদন করা হলেও পাথরের হৃদয় গলেনি আওয়ামী লীগ তৎকালীন সরকারের, যে কারণে আসলে তাকে চিকিৎসার সুযোগটি দেওয়া হয়নি। বাংলাদেশি তাকে চিকিৎসা করানো হয়েছে, বিদেশ থেকে চিকিৎসক আনতে দেখেছি আমরা। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে প্রশ্নবিদ্ধ মামলার নেপথ্যে বাণিজ্য। আপনি দেখেছেন যে অবতারের পর প্রায় 600-রও বেশি হত্যা মামলা দেয়, সেগুলোতে ফেসিবাদ সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং এই মামলার ফাঁকে ফাঁকে দেখা গেছে যে উদ্দেশ্যমূলক ভাবেও অনেকগুলো মামলা হয়েছে এবং অনেকে জড়িয়েছে, যেখানে দেখা আছে যে সন্দেহভাজন আসামিদের মধ্যে নিরপরাধ ব্যবসায়ী, শিল্পী, অভিনেতা, অরাজনৈতিক ব্যক্তি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, প্রথমত হচ্ছে যে মামলা হবে এবং মামলা তো হওয়া উচিত এই কারণে যে সরকার কারা জড়িত ছিল, কারা এই হত্যাযজ্ঞে, এই দুর্নীতির সাথে জড়িত ছিল, কারা কাজ করেছে, এই বিষয়গুলোর উপর মামলা অবশ্যই হবে। কিন্তু মামলা হচ্ছে এই গণমামলা দিয়ে যেন আসলে মামলার মেরিট গুলোকে নষ্ট না করা হয়। এটি আইজিপির পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা অধিক তদন্ত করবে এবং তদন্ত করে যাদের বিরুদ্ধে আসলে মামলা হওয়া উচিত সেগুলোই তারা রাখবেন এবং বাকিদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। একই সাথে আমরা মনে করি যে দেশের ব্যবসায়ী অন্য শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো কতটুকু সঠিক, সেই সঠিকতা নিরূপণ করে সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে সরকারের কাছে একটি রিপোর্ট প্রদান করবে। নিশ্চয়ই, যাতে মামলাগুলি আসলে হালকা না হয়ে যায় তার জন্য আসলে পর্যবেক্ষণ করা উচিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। গতকাল একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে স্বাস্থ্য কমিশন তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে জাতীয় বাজেটের 15% স্বাস্থ্য খাতে রাখার প্রস্তাব করেছে এবং প্রধান উপদেষ্টা বলেছেন বিনামূল্যে 20% অতি দরিদ্রের জন্য স্বাস্থ্যসেবার প্রস্তাব রাখা হয়েছে। স্বাস্থ্য সংস্কার কমিশন আরো বলেছে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা চিকিৎসা ব্যয় আর জোর দেওয়ার কথা বলেছে, প্রত্যেক নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট কার্ড দেওয়ার কথা বলেছে। একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য যেসব প্রস্তাব রাখা হয়েছে, এই বিষয়গুলি নিশ্চয়ই আপনি দেখেছেন যে এটি করলে আসলে বাংলাদেশের জন্য কেমন হয়। আমি এই যে প্রস্তাবটি, এটিকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি যে চিকিৎসা এটি মানুষের মৌলিক অধিকারের ভিতরে পড়ে, ফলে স্বাস্থ্য খাতের 15%, যেহেতু আমাদের দেশের অর্থনীতির পরিসীমা অত বড় নয়, ফলে এই বাজেট আরো বাড়তে পারে, 15 থেকে 20% স্বাস্থ্য খাতে যোগ করা হতে পারে। কিন্তু যে জিনিসটি নিশ্চিত করতে হবে
সেটি হচ্ছে আপনার চিকিৎসার সেবাটা নিশ্চিত করতে হবে। আমাদের দেশের ডাক্তাররা দেখুন যে একটা গরিব রোগীর কাছ থেকেও, সে গরিব না তারই আপনার ভালো ডাক্তার তার কি সাধ্য আছে কিনা সে বিষয়টি বিবেচনা না করে এখানে ভালো একটি ডাক্তারের কাছে গেলে 1500 থেকে 2000 টাকা করে ভিজিট নেওয়া হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতালের ডাক্তাররা তাদের সময় সীমা পার না করে তারা হাসপাতাল থেকে চলে যাচ্ছে এবং তারা হাসপাতালের চিকিৎসার উপর জোর দেন, রোগী তার চেয়েও বেশি প্রাইভেট প্র্যাকটিস এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আর যেটি বলা হয়েছে যে স্বাস্থ্যের জন্য আলাদা একটি ক্যাডার, আমরা সেটিকে সাধুবাদ জানাই, অবশ্যই স্বাস্থ্যের জন্য আলাদা হওয়া উচিত। একই সাথে যেটি বলা হয়েছে যে সরকারি তো হাসপাতাল আছে, বেসরকারি হাসপাতালগুলো যেন অসচ্ছল রোগীদের জন্য অন্তত 20% রোগীকে যেন বিনামূল্যে সেবা দিতে পারে, সে বিষয়টির যে প্রস্তাবনা রাখা হয়েছে তা আমরা মনে করি যে এই যে প্রস্তাবনা এটি অত্যন্ত ভালো প্রস্তাবনা, কিন্তু সেগুলো যেন শুধু প্রস্তাবনা আকারেই না থাকে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভালো ডাক্তার রয়েছে কিন্তু ভালো উন্নত মানের যন্ত্রপাতি নেই। কারণে যে ডায়াগনোসিসের যে বিষয় সেটি না হওয়ার কারণে আমাদের এখানে ভুল চিকিৎসা হয়। এই ভুল চিকিৎসার কারণে মানুষ কিন্তু বিদেশ নির্ভর হয়ে পড়ছে। ফলে আমাদের এখানে উন্নত মানের যন্ত্রপাতি যোগ করতে হবে, ভালো মাপের যেন ডায়াগনোসিস হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তাহলে পরে আপনি বিদেশের চিকিৎসার পরিমাণ যেমন কমানো যাবে, একই সাথে আমাদের দেশে যে ভালো ডাক্তাররা আছে তারা সেবা খুব ভালোভাবে রোগীদেরকে দিতে পারবে। আর আরেকটি জিনিস নিশ্চিত করতে হবে, যেটি সেটি হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে এই রাজনীতি দলাদলি ডাক্তারদের মধ্যে এটি বন্ধ করতে হবে। এটি যদি বন্ধ করতে না পারা যায় তাহলে কিন্তু আপনার এই রাজনৈতিক ছত্রছায়ায় কিংবা রাজনৈতিক লেবাসধারীর অন্তরালে একটা শ্রেণী অমনোযোগী হবে, এতে করে সেবার মান কমে যাবে। এটাও আমি মনে করি যে প্রস্তাবনায় আসা উচিত। না যেটি বলছিলেন যে আমাদের উন্নত যন্ত্রপাতি নেই, আমরা যেটি দেখেছি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে যেসব হাসপাতাল সরকারিভাবে আছে সেগুলিতেও আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে, কিন্তু তা অপারেট করার জন্য প্রয়োজনীয় জনবল নেই। আমরা নাম যদি একটা উদাহরণে দিই, আমি দেখেছি নারায়ণগঞ্জে 300 হাসপাতালের যেসব ক্যারানীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে যেসব যন্ত্রপাতি দেখে এসেছি সেগুলি সেভাবেই নষ্ট হচ্ছে, কিন্তু চালানোর মতো আসলে তাদের সেই পর্যাপ্ত জনবলও নেই। না দেখুন, জনবল নেই, জনবল ঘাটতি এটা সরকারকে উদ্যোগ নিতে হবে, দূর করতে হবে। কিন্তু যন্ত্র আছে কিন্তু যন্ত্র চালানোর গাড়ি আছে কিন্তু গাড়ি চালানোর ড্রাইভার নেই, তাহলে তো সেই গাড়ি রেখে কোনো লাভ নেই। আমরা মনে করি যে যন্ত্রপাতির সাথে এই যন্ত্রপাতি পরিচালনার জন্য আধুনিক প্রশিক্ষণ দিয়ে সেখানে ট্রেন্ড লোকজন নিয়োগ করে, যাতে করে চিকিৎসা সেবাটা যেভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো দেওয়া হয়েছে সেই চিকিৎসা সেবাটা দেশের মানুষ যাতে তার সুফল পায়, এই বিষয়টি সরকারকে ভালোভাবে উদ্যোগ নিতে হবে। আর এটি যদি না করা যায় তাহলে ওই স্বাস্থ্য সেবা, স্বাস্থ্যের যে মৌলিক অধিকার স্বাস্থ্যের মধ্যে যেটি পড়ে, এটি দারুণভাবে ব্যাহত হবে। আপনি জানেন যে বাংলাদেশের কতগুলি হাসপাতাল আছে ডায়াগনস্টিক আছে, যদি যদ্দূর জানে সরকারি হিসেবে বাংলাদেশের হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার আছে 18,000। একটি দেশ এত এইরকম একটা ছোট্ট দেশে 18,000 হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল থাকলে সেই দেশে রোগ চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আসলে হওয়ার প্রয়োজন থাকার কথা না, কিন্তু স্বাস্থ্য খাতকে সেবা খাতে পরিণত ব্যবসাটাকে তারা গুরুত্ব দিয়েছে এবং বিশেষজ্ঞরা বলছে যে 80% এই দেশের পরীক্ষা হয় যে অযথা অপ্রয়োজনে কমিশনের জন্য। এটি আসলে লাগাম টানা দরকার কিনা? অবশ্যই লাগাম টানা দরকার, কারণ আপনি দেখবেন যে যেসব প্রাইভেট ক্লিনিক গুলো ডাক্তারদেরকে বসানো হচ্ছে এবং নামি দামি ডাক্তারদেরকে বসানো হচ্ছে, তারা কিন্তু আপনি রোগ দেখাতে যারা প্রথমেই আপনাকে কি করবে, কিছু ডায়াগনোসিস দিবে যে আপনি এই ট্রিটমেন্ট করে আসেন, এরপরে আপনি ওই ট্রিটমেন্ট করার পর আপনাকে আরেকটা ডেট দেওয়া হবে যে আপনি ঠিক আছে অমুক ডেটে আসেন। ফলে রোগীর উপরে এটি একটি বাড়তি চাপ, বাড়তি বিড়ম্বনা। কিন্তু ছোটখাটো রোগ নিয়ে যায়, আপনি যদি জ্বরের জন্য যান তাহলে ডাক্তার বলবো যে আপনি এই টেস্ট গুলো করে আসেন, কমপক্ষে 3টা টেস্ট দিয়ে দিবে। হ্যাঁ, এবং এই টেস্টের থেকে ডাক্তাররা একটা কমিশন পান এবং ওই ডাক্তারকে যে
বসান, যে প্রতিষ্ঠানটি ডাক্তারকে বসান, তিনি আসলে লাভের জন্যই, এইসব লাভের জন্যই ওই ডাক্তারকে বসান এবং ডাক্তারকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে যে আপনি কিছু টেস্ট এখানে লিখে দিবেন। একই সাথে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে দেখবেন যে ভুল ডায়াগনোসিস হচ্ছে, যার কারণে আপনি কিন্তু নির্ভর করতে না পেরে আপনি কি বলেন 2-3টা জায়গা থেকে আপনি ডায়াগনোসিস করাচ্ছেন আপনার নিজের নিশ্চিত হওয়ার জন্য। ফলে এখানে আসলে যারা টেকনিশিয়ান হিসাবে ল্যাবে কাজ করে আসলে তারা কতটুকু উন্নত মানের এই বিষয়টিও সরকারের পক্ষ থেকে যাচাই বাছাই করতে হবে। তা না হলে পরে দেখা গেল যে ভুল ডায়াগনোসিসে, ভুল চিকিৎসায় অনেক রোগী মারা যাচ্ছে, নানা ধরনের দুর্ঘটনাও, ভাঙচুরের ঘটনাও আমরা শুনেছি। এইসব সেই ভাঙচুরের ঘটনার অন্যতম অভিযোগের ভিতরে আসে ডাক্তার ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু। ফলে সেটাই আমরা দেখেছি, ভুল চিকিৎসা, অপচিকিৎসায় প্রচুর মৃত্যুর ঘটনা প্রতি বছরই আমরা দেখি এবং সেই নিয়ে হইচই হয়। কিন্তু এবার স্বাস্থ্য সংস্কার কমিশন যে প্রস্তাবটি দিয়েছে যে চিকিৎসকরা যাতে ওই কমিশনটা থেকে নিতে না পারে, তার জন্য যে বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা যাতে ডক্টরের সাথে সাক্ষাৎ করতে না পারে, তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারে, সেটি হচ্ছে তাদের যে কি কি ঔষধ আছে সেটি মেইলের মাধ্যমে জানাবে এবং তারা সেটি রিসিভ করবে। সেটি হলে হয়তো কমিয়ে আনা সম্ভব হবে। আমি একটু আপনাকে মাইদুল একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমি এক জায়গায় মানে একজন ডাক্তার দেখানোর জন্য গেলে দেখা গেল যে আমার প্রেসক্রিপশনটা 3-4 জন এমআর যারা আপনার ওষুধ কোম্পানি থেকে যাদেরকে পাঠানো হয় তারা আসলে দেখতেছে যে তার কোম্পানির ওষুধটি ওই প্রেসক্রিপশনে লেখা রয়েছে কিনা। তো এটি তো রোগীর জন্য একেবারে বিব্রতকর একটি অবস্থা। তো এই সিচুয়েশন বন্ধ করতে হবে। একই সাথে এবং এই কারণে ডক্টরদের যে সরাসরি ওষুধের নাম না লিখে জেনেরিক নাম লেখার জন্য কিন্তু প্রস্তাব দিয়েছে। অভিযোগ রয়েছে ডাক্তাররা বিভিন্ন ওষুধ কোম্পানির থেকে বড় বড় গিফট পান, গাড়ি পান, দামি ফ্ল্যাট পান, বিভিন্ন উপঢৌকন পান। এই উপঢৌকন গুলো কোন সব ডাক্তার এবং কোন সব নিম্নমানের ওষুধ দেখার জন্য তারা এইসব উপঢৌকন পেয়ে থাকেন, আমার মনে হয় এগুলো তদন্তের মাধ্যমে বের করা উচিত। নিশ্চয়ই। গতকাল আমরা দেখেছি যে ইউ রাষ্ট্রদূত ডেভিড মিলার যে প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে বলেছেন জুলাই হত্যার বিচার দেখতে চায় ইউ, কিন্তু নির্বাচনের জন্য কোনো রকম চাপ দেবে না তারা। বিদেশিরা বাংলাদেশের নির্বাচনের জন্য বিভিন্ন সময় প্রেশারাইজ করে, চাপ দেয়, সেই বিষয় থেকে সরে আসার কথা বলছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি ইউর ওই প্রোগ্রামটা আমি দেখেছি, ওনারা কিন্তু আসলে বলেছে যে নির্বাচনের বিষয়ে, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে বাংলাদেশের যে সরকার তারাই সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের সরকার রাজনৈতিক দলগুলো মিলে তারা একটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। তো এখানে তো সিদ্ধান্ত নেওয়াই আছে, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই, এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, রমজানের আগে নির্বাচন চাই। তো রমজানের আগে মানে আপনার ধরেন মিড ফেব্রুয়ারি অথবা 20 ফেব্রুয়ারির ভিতরে আপনার রমজান শুরু হবে, তাহলে আপনাকে জানুয়ারির ভিতরে, হ্যাঁ, তার আগে নির্বাচন করতে হবে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সংস্কার এবং একটু অধিকতর সংস্কার হলে সেটা জুন পর্যন্ত যেতে পারে, 2026 জুন পর্যন্ত, কিন্তু কোনোভাবেই তারা ক্রস করবে না। তো তার মানে হলো একটা রোডম্যাপ কিন্তু দেওয়াই আছে যে আমরা 2026 জুনের ভিতরে নির্বাচন পাচ্ছি। ফলে এটি নিশ্চিত, আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকার তার যে দেওয়া অঙ্গীকার, যে কমিটমেন্ট, এটি যদি ঠিক রাখেন, তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশে আসলে নির্বাচনের একটি পরিবেশ তৈরি হয়ে গেছে এবং এই আবহাওয়া অলরেডি রাজনৈতিক দলগুলো মাঠে প্রচারণা চালাচ্ছে। আমরা আরেকবার একটু যাব বিমানবন্দর এলাকায়। আছেন আমাদের সহকর্মী রুদ্র রফিক। খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়েছেন, আমরা সেটি জানার চেষ্টা করব। রফিক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? রফিক, জানাবেন যে বিমানবন্দর এলাকায় খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উৎসাহ, উদ্দীপনা বা তাদের বরণ করার যে প্রস্তুতি, সেই খবর আমাদের জানাবেন। আসলে বরণ করার প্রস্তুতি আমরা গতকালকে থেকেই কিন্তু লক্ষ্য করেছি। নেতাকর্মীদের ভিতরে কিন্তু একেবারে একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। দলের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন একেবারে বিমানবন্দর থেকে শুরু করে আপনার হচ্ছে গুলশানের চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত কিন্তু
কে কোথায় দাঁড়াবেন, কে কোথায় দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন সে ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, একেবারে বিমানবন্দর এলাকায়, সেই এলাকায় কিন্তু ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা কিন্তু তাদেরকে দাঁড়ানোর জন্য বলা হয়েছে এবং আমরা দেখেছি বিমানবন্দর এলাকায় কিন্তু তারা রয়েছেন। এরপরেই কিন্তু কুড়িল থেকে খিলক্ষেত পর্যন্ত কিন্তু রেডিসন হোটেল পর্যন্ত যুব দলের নেতাকর্মীরা তারা দাঁড়িয়েছেন এবং রাস্তার দুপাশেই তারা দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তারা দাঁড়িয়েছেন। হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা তারা দাঁড়িয়েছেন। আমরা দেখেছি যে মহানগরের নেতাকর্মীরা তারা দাঁড়িয়েছেন এবং মহানগরের নেতারাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। এছাড়া কিন্তু স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবস্থান করছেন আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত এবং কৃষক দল অবস্থান করছে বনানী কবরস্থান থেকে কাকুলি মোড় পর্যন্ত। এরপরে কিন্তু শ্রমিক দল রয়েছে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত। যেভাবে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে ঠিক সেভাবেই কিন্তু নেতাকর্মীরা তারা দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। এর পরের যে অংশ, সেই অংশটাতে কিন্তু বনানী কাঁচাবাজার পর্যন্ত রয়েছেন ওলামা দল, তাঁতি যারা নেতাকর্মীরা রয়েছেন, এই তিন দলের নেতাকর্মীরা বনানী কাঁচা বাজার পর্যন্ত রয়েছেন এবং মুক্তিযোদ্ধা দল সহ অন্যান্য যে পেশাজীবী দল বা সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু গুলশান 2 চত্বর পর্যন্ত রয়েছেন বনানী কাঁচা বাজার থেকে। এছাড়া কিন্তু গুলশান 2 নম্বর গোল চত্বরে কিন্তু মহিলা দল অবস্থান করছে। পাশাপাশি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান 2 নম্বর গোল থেকে অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন এবং তারা কিন্তু যার যার সুবিধা মতো জায়গায় দাঁড়িয়েছেন এবং দলের পক্ষ থেকে কিন্তু সেভাবে নির্দেশনা দিয়েছে। আমরা এখনো দেখছি যে ট্রাকে করে, বাসে করে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে গাজীপুর সহ আশেপাশের যেসব জেলা রয়েছে সেসব জেলা থেকেই বেশি নেতাকর্মী আসছেন এবং ঢাকার বাইরে বিশেষ করে দূর দূরান্ত থেকে আমরা সিলেট থেকে আসতে দেখেছি, খুলনা সহ আশেপাশের দূর দূরান্তের জেলা থেকেও কিন্তু বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত দলের নেতাকর্মীদের আসলে বিভিন্ন জায়গায় যে তাদের যেখানে তাদের দাঁড়াতে বলা হয়েছিল তারা সেখানে অবস্থান নিয়েছে এবং তাদের দলের প্রধান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুতি আমরা জানতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের আজকের যে জনাব সাখাওয়াত হোসেন বাদশা, আপনাকেও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ পত্রিকা অনুষ্ঠানটি প্রতিদিন সকাল হচ্ছে আরটিভিতে দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর আরটিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।